সরকারের কাজে গতিশীলতা আনতে সকল শূন্য পদে দ্রুতই নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, সরকারি নিয়োগ কিংবা বদলিতে মেধা এবং দক্ষতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর আসছে বাজেটে ব্যবসার সুন্দর পরিবেশ এবং কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সরকার প্রধান। এ সময় বিনিয়োগ বাড়ানোর নানামুখী উদ্যোগের কথাও বলেন সংসদ নেতা। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন বুধবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত প্রথম ৩০ মিনিট সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন তিনি। সরকারি শূন্য পদে নিয়োগের বিষয়ে তার অবস্থানও জানান সরকার প্রধান। সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে ও গঠনমূলক সমালোচনা গ্রহণ করে এবং সেভাবে পদক্ষেপ নেয়ার বিষয়ে সংসদ সদস্যদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে। সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। ভঙ্গুর অর্থনীতির বিপরীতে দেশকে ব্যবসা বান্ধব ও বিদেশি বিনিয়োগ আনার ব্যাপারে উৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানান তারেক রহমান। আমরা শুধু বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি এবং ডিরেগুলেশন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, বিদেশ থেকে সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে সেইটির 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। প্রধানমন্ত্রী জানান, সরকারের 180 দিনের কর্মসূচিতে ই হেলথ কার্ডের বিষয়ে প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। একই সাথে আগামী অর্থ বছরের মধ্যে 41 লক্ষেরও বেশি পরিবারের প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলে সংসদকে জানান সংসদ নেতা। আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা টার্গেট করেছি মাননীয় স্পিকার, বাংলাদেশের সমগ্র বাংলাদেশে খুব সম্ভবত 41,20,000 পরিবারের হাতে, আমরা নারী প্রধানের হাতে এই কার্ডটি তুলে দিতে ইনশাল্লাহ সক্ষম হব। আগামী 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই হেলথ কার্ড প্রদানের একটি উদ্যোগ আমাদের রয়েছে। এই বিষয়কে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাদকের ছোবল থেকে পরবর্তী প্রজন্মকে ফেরাতে খেলাধুলার গুরুত্ব আবারও সামনে আনেন সরকার প্রধান তারেক রহমান। আমরা যদি আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ তৈরি করতে পারি, তাদেরকে খেলার ব্যবস্থা তৈরি করতে পারি, অনেকাংশেই এই অভিশাপ থেকে আমরা বের করে আনতে সক্ষম হব আমাদের পরবর্তী প্রজন্মকে। শফিকুল হক, ৭১, ঢাকা। শিল্প খাতে উৎপাদন কমার পরও চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 4.14%। পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বুধবার জিডিপির সাময়িক হিসাবের এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, প্রথমবারের মতো $1.5 ট্রিলিয়ন ছাড়িয়ে দেশের অর্থনীতির আকার এখন $501 বিলিয়ন, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় $46 বিলিয়ন বেশি। আর মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বেড়েছে মাথাপিছু আয়ও, যার পরিমাণ $3,020, টাকায় 3,68,773। প্রবৃদ্ধি বাড়লেও গত অর্থ বছরের তুলনায় এবার বিনিয়োগ কমেছে 0.61% পয়েন্ট, আর শিল্প খাতে উৎপাদন কমেছে 0.8% পয়েন্ট। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং নীতি নির্ধারণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের। রাজধানীতে এক আলোচনা সভায় তারা জানিয়েছেন, চুক্তিটি নিয়ে এখনও সরকারের অবস্থান স্পষ্ট নয়, তাই জাতীয় স্বার্থ বিবেচনায় এটি পুনর্বিবেচনা বা সংসদে আলোচনার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তি সহ জাতীয় স্বার্থবিরোধী সকল আন্তর্জাতিক চুক্তি বাতিলের দাবিতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। তুরস্কের কথা বলছেন এখানে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি বাণিজ্য নীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। চুক্তির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তারা। এই চুক্তিটার যে বিভিন্ন যেসব ধারা, এটা যে আমার স্বাধীন চিন্তা ভাবনা করার, আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আমার ট্রেড পলিসি, আমার দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক সবকিছুর উপরেই এটা একটা সীমাবদ্ধতা আরোপ করছে। এগুলো কি ভালোভাবে আমরা কি দেখেছি? অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা বা বাজার অর্থনীতির স্বাভাবিক নিয়মের সঙ্গে এই চুক্তির সামঞ্জস্য নেই। তার মতে এটি আমেরিকার জোরজার মুল্লুকতার নীতিতে চাপিয়ে দেয়া একটি চুক্তি। মার্কিন প্রশাসন একটা হুকুমনামা দিচ্ছে বাংলাদেশকে যে বাংলাদেশ কি কি করতে বাধ্য থাকবে। তার থেকে আমরা যেগুলি আমদানি করব সেটা ফ্রি ট্রেড, মানে সেখানে শুল্ক বসানো যাবে না, কিন্তু আমরা যেটা রপ্তানি করব তার উপরে সে ইচ্ছামতো শুল্ক বসাবে। এটা একটা কলোনিয়াল সিস্টেমেরই আরেকটা সম্প্রসারণ। অন্তর্বর্তী সরকারের সময় করা চুক্তিগুলো নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শও তাদের। সুতরাং এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া কিন্তু চুক্তি সইয়ের অনেক আগেই শুরু হয়ে গেছে। এই জনশক্তি যদি জাতীয় সংসদের সামনে, সরকারের সামনে এবং বিরোধী দলের সামনে শক্তি দেখাতে পারে যে এটি একটি ভয়াবহ চুক্তি, এটি দেশের স্বার্থবিরোধী। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কার্যক্রমের তাদের যে একটা শ্বেতপত্র, সেই শ্বেতপত্রটা প্রকাশটা খুবই জরুরি। এখানে এই চুক্তি সম্পাদনের কথা বলেছেন। এখন এই যে গ্যাস ক্ষেত্রগুলো সেগুলো ইজারা দেবে, সেই ইজারা দেওয়ার মধ্যে অনেকগুলো আগের যে পিএইচসি ছিল সেই পিএইচসিটা সংশোধন করে এই কোম্পানিগুলোর যে স্বার্থ, সেই স্বার্থ যাতে রক্ষিত হয়, দেশের স্বার্থ যাতে জলাঞ্জলি দেওয়া হয়, সেইগুলো নিয়ে এই পিএইচসিটা নতুন করে সাজানো হচ্ছে যাতে বিদেশি কোম্পানিগুলো লাভবান হয়। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত। আমাদের নিজের নীতির উপরে আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকতে হবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দেশের বন্ধ এবং অপেক্ষাকৃত দুর্বল কারখানাগুলোকে পুরো দমে চালু করতে চায় সরকার। আর এজন্য ২০,০০০ কোটি টাকার তহবিল থেকে ৭% সুদে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা। আর ব্যবসায়ীরা যেটা বলছেন যে রুগ্ন এবং বন্ধ হতে যাওয়া কারখানাগুলো যেন ঋণ সুবিধায় অগ্রাধিকার পায়, সেদিকেই নজর দিতে হবে বেশি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এমন বন্ধ এবং অসংখ্য দুর্বল কারখানাকে পূর্ণ সক্ষমতা চালু করতে চায় সরকার। এজন্য ২০,০০০ কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শিল্প উদ্যোক্তারা বলছেন, বিভিন্ন শর্তের কারণে তহবিলটি কতটা কাজে লাগে সেই প্রশ্ন থেকেই যায়। পুরো বন্ধ ফ্যাক্টরি এইটা দিয়ে চালু করা সম্ভব না, কারণ ওনারা ক্লাসিফাইড। ওখানে একটা কথা আছে যে ক্লাসিফাইড তারা পাবে না। 3 বছর পর্যন্ত এই ফান্ডটা ইউজ করতে পারবে, বাট 3 বছর পরে এই ফান্ডটা থাকবে, তখন এই 7%-এর যে ইন্টারেস্টটা এইটা তার তফসিল ব্যাংক এইটার আবার 14% করে পাবে। বাট এইটার ডিউরেশনটা একটু ভালো হইলে এইটা আরও হেল্পফুল হবে। এই চলমান ফ্যাক্টরিগুলি যে বন্ধ হচ্ছে এটাকে বাঁচানোর একটা ব্যবস্থা সেখানে রাখেন। আদারওয়াইজ আপনি যতক্ষণে মনে করেন 10টা বন্ধ ফ্যাক্টরি চালু করবেন, ততক্ষণে 100 চলমান ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তহবিল থেকে ঋণ পাবে বৃহৎ শিল্পগোষ্ঠীর বন্ধ এবং দুর্বল কারখানা, যার পরিমাণ সর্বোচ্চ 200 কোটি টাকা। ব্যবসায়ী নেতারা মনে করেন, ঋণ বিতরণের স্বচ্ছতার পাশাপাশি কারখানা জ্বালানি সরবরাহের ব্যবস্থাও করতে হবে। ব্যাংক এবং ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে যদি টাকাটা বন্টন হয়, কারণ ব্যাংক দেখবে যে টাকাটা বিনিয়োগ করলে সে ফ্যাক্টরি চালু করার সক্ষমতা আছে কিনা। অনেক মেশিনারিজ পুরানো হয়ে গেছে, অনেক দিন যদি বন্ধ থেকে থাকে, যদি অনেক তার বিল্ডিং ব্যবহার অনুপযোগী হয়ে থাকে, তার কাস্টমার হবে কিনা, সব কিছু অ্যানালাইসিস করে যদি ব্যাংক সিদ্ধান্ত নেয় তাহলে এটা ভালো সিদ্ধান্ত। 3টা জায়গা আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে আমার গ্যাস বিদ্যুৎ, 2 নম্বর হচ্ছে আমাদের পলিটিক্যাল স্টেবিলিটিটা তো এখন আছে, আর হচ্ছে আমাদের র মেটেরিয়ালসের আনইন্টারাপ্টেড সাপ্লাইগুলি দিতে পারে, তাইলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে। আর এই তহবিল থেকে শিল্প বাঁচাতে বিশেষ বরাদ্দ চায়
ট্যানারি খাতের উদ্যোক্তারা। এখান থেকে যদি আপনার 4 থেকে 5,000 কোটি টাকা আপনার এই চামড়া শিল্পে বিনিয়োগ করে, আমি মনে করি যে টোটাল চামড়া শিল্পের মোটটাই ঘুরে যাবে আপনার, এবং সরকারের যে আপনার 1 কোটি জনগণের কর্মসংস্থানের সৃষ্টির যে প্রতিশ্রুতি আছে নির্বাচনে, সেখানে কিন্তু অন্তত 20 থেকে 30 লক্ষ লোকের কর্মসংস্থান আগামী 4 থেকে 5 বছরের ভিতর করা সম্ভব হবে। কেন্দ্রীয় ব্যাংকের শর্ত অনুযায়ী ঋণখেলাপি কোনো প্রতিষ্ঠান এই তহবিল থেকে সুবিধা পাবে না। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। প্রতিবছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর সরকারি ছুটি থাকায় দিনটি উদযাপিত হচ্ছে 10 জুন। এ উপলক্ষে বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সরকার প্রধান। নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তাদের প্রতি জানান ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও নির্ভরতার প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের সুনাম ও অবস্থান ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টে 2009 সালের সর্বগ্রাসী আঘাতের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠিত করার সুযোগ কাজে লাগাতে হবে। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতে মিশনগুলো আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তি নির্ভর করার আশ্বাসও দেন তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় 2025 সালে সুদানে শাহাদাত বরণকারী 6 সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। ওই হামলাসহ সম্প্রতি চলমান মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তিনি। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। এবারে পরবর্তী প্রসঙ্গ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন সচেতন গ্রাহকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে আন্দোলনের মধ্যেই 5,000 কোটি টাকা ব্যাংকটি থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা। ফলে 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে ধার চেয়েছে ইসলামী ব্যাংক। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে সচেতন গ্রাহক ফোরামের আন্দোলন গড়ালো 10ম দিনে। এদিন অনেক নারীও যোগ দেন তাদের এই আন্দোলনে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। এস আলমের নির্লজ্জ দালাল, কালকে আপনার বক্তব্যের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে আপনি এস আলমের কাছে ইসলামী ব্যাংক অলরেডি তুলে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে তার নির্দেশেই গ্রাহকদের উপরে হামলা হয়েছে। আমরা চাই না আর কোন সালমের হাত ধরে আমাদের ব্যাংকটার অবস্থা আরো খারাপ করে দেয়। বিশিষ্ট অভিনেতা জনাব সালাউদ্দিন আহমেদকে থামান, নতুবা আপনার পতনের জন্য যদি জনগণ আবার রাস্তায় নেমে আসে, আপনার দলের হেডাম কিন্তু আমাদের
জানা আছে, আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে এদিন অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটি সচেতন গ্রাহকরা। আমাদের প্রধান দাবি হলো ইসলামী ব্যাংকের যাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি, তিনি ফ্যাসিস্টের দোসর। এই কারণে গ্রাহক যারা আছে তারা কোনো অবস্থায় তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় না, এবং তিনি চেয়ারম্যান হওয়ার পরে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তিনি বিগত সময়ে এস আলমের দোসর হিসাবে কাজ করেছেন। এদিকে আন্দোলন চললেও ব্যাংকের লেনদেন কার্যক্রমে কোনো বাধা দিচ্ছেন না গ্রাহকরা। তবে আবারও তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি থেকে গ্রাহকরা গেল এক সপ্তাহে তুলে নিয়েছেন 5,000 কোটি টাকারও বেশি। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ব্যাংকটি। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। সীমান্তে পুশিন ইস্যুতে সরকারের নীরবতা এবং দায়িত্বশীলদের বিতর্কিত মন্তব্য ক্ষমতাসীনদের নতজানু নীতির বহিঃপ্রকাশ মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সীমান্তে সরকারের ভূমিকার সমালোচনা করে পুশিন ঠেকাতে বিজেপিকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ সংবাদ সম্মেলনে তারা এসব প্রতিক্রিয়া জানিয়েছেন। ফরহাদ ইবনে মালেক জানাচ্ছেন বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা ও হত্যা বন্ধের দাবিতে বুধবার মগবাজারে জামায়াতের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে দলটির নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। শুরুতেই বিএনপি সরকার পরিচালনার 100 দিনের নানা ব্যর্থতার চিত্র তুলে ধরেন জোটের সমন্বয়ক জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের একের পর এক পুশিন চেষ্টা ও সরকারের নানামুখী বিতর্কিত মন্তব্য ক্ষমতাসীন দলের নতজানু নীতিকেই নির্দেশ করে। সীমান্তের ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পাচ্ছে, ডিপ্লোমেসি, আর একটা হলো আমার সীমান্তের সুরক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি মিলেই এই দুটি বিষয় যদি একটি স্বাধীন রাষ্ট্রের, সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অবস্থানের জায়গা থেকে রোল করতেন, তাহলে আমাদের দেশের মানুষ আজকে উদ্বিগ্নতার মধ্যে থাকতো না, এরকম একটা হুমকির মধ্যে জীবনযাপন করছে। এই জন্য সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে 11 দলীয় ঐক্যের শরিক এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্ত ইস্যুতে সরকারের নেওয়া ভূমিকা অপ্রতুল। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপিকে আরো শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সরকারকে আমরা অনুরোধ জানাবো বা পরামর্শ দিব, বিজেপিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বিজেপিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল, পেট্রোল কার ডিপ্লয়মেন্ট করেছে সরকার। প্রায় 60,000 বিজিবি হলো বর্ডারে ডিপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজেপিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিন রুখা আমাদের সম্ভব নয়। পুশইন ও হত্যা বন্ধে 12 জুন সীমান্তবর্তী জেলা ও 15 জুন রাজধানীতে প্রতিবাদ সভা ও সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 32টা জেলা ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। এদিকে একদিকে দিল্লিতে চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে চলছে বিএসএফ এর পুশিন প্রচেষ্টা। লালমনিরহাট জামালপুর সীমান্তে আজও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। সীমান্ত টহলে জনবল এবং যানবাহনের সংখ্যা বাড়িয়েছে বিজিবি, চলছে নাগরিকদের সতর্ক করে মাইকিং, আর নদীপথেও চলছে টহল। হাসান আহমেদের টেস্ট রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা নিয়ে মহাপরিচালক পর্যায়ের বৈঠক বসেছে ভারতের দিল্লিতে। এর মাঝেই গত রাতে বাংলাদেশের লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আবারও 30 থেকে 40 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই পুশিন প্রতিরোধে সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী।
তারা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে ভারতের বত্তর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের কাঁটাতারের ব্যারার গেট খুলে ফেলে। এ সময় সীমান্তের সার্চ লাইট বন্ধ করে 30 থেকে 40 জনকে জড়ো করে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবিকে জানানো হয়। পরে গ্রামবাসী ও বিজিবি লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লোকজনকে গাড়িতে তুলে নিয়ে সীমান্তের ওপারে অবস্থান নেয়। জামালপুর সীমান্ত দিয়ে আবারও একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। রামরামপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এরপর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে জামালপুর 35 বিজিবির আওতাধীন 15টি বিওপির প্রায় 72.5 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে টহল, পাশাপাশি মাইকিং করে সবাইকে শূন্যরেখা থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। আনুমানিক সকাল 8টার দিকে তারা ওই পাশে একটা গেট ছিল, গেট চিন্তা পোষণ করছে, করার পর লোকটি ভেজা করছে, মানে চক্রে অস্ত্র নিয়ে আসার পর গেটের ভিতর দিয়ে আমগাছি দিয়ে চেন্নাইয়ের একটা লোক, আমরা কথা বলে জানতে পারছি যে উনি চেন্নাই থাকে, চেন্নাইয়ের একটা লোক বাংলাদেশের দিকে পুশিং করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত পয়েন্টে গত সোমবার থেকে ধারাবাহিকভাবে পুশিং প্রচেষ্টা চলছে। বিএসএফ এর সব প্রচেষ্টা আটকে দিয়েছে বিজিবি। সম্প্রতি ভারতের 74 ও 77 বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার 15 থেকে 20 জন পুরুষ, মহিলা ও শিশু পুশিনের উদ্দেশ্যে জমায়েত করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। সীমান্ত এলাকায় মোটরসাইকেল ও অল টেরেন ভেহিকেল ব্যবহার করে নিয়মিত টহলের পাশাপাশি বাঁশি, লাইট ও মেগাফোন সহ অতিরিক্ত রাত্রিকালীন টহল চলছে। একই সাথে সীমান্ত ঘেঁষা নদীর মধ্যবর্তী শূন্য লাইন দিয়ে যে কোনো ধরনের পুশিং ঠেকাতে ব্যাটালিয়নের আওতাধীন নদী এলাকায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত স্পেশাল টহল চালানো হচ্ছে। যে কোনো জরুরি বা আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদরের সার্বক্ষণিক 2 সেকশনের একটি চৌকস কুইক রেসপন্স ফোর্সকে নোটিশ টু মুভ অবস্থায় রাখা হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, এবার জানাবো ভিন্ন ধর্মী এক উৎসবের কথা। আর্থিক কারণে যাদের মুখে 3 বেলা খাবার জোটাই দেয়, তাদের মুখে তুলে দেওয়া হয়েছে মৌসুমি ফল আম। পরিমাণে কোনো কমতি নেই। লাইনে দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতো আমের স্বাদ নিয়েছেন শত শত শিশু। মহাখালীর টিএনটি মাঠে আয়োজিত ব্যতিক্রমী এই আম উৎসবের কথাই আমাদেরকে জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাতুরী। বুধবার সকাল থেকেই মহাখালীর টিএনটি মাঠের চিত্র ছিল ভিন্ন রকম। খেলাধুলা নয়, শিশুরা ব্যস্ত ছিল আম খাওয়া নিয়ে। আম সংগ্রহের ব্যস্ততা, দুরন্তপনা আর শিশুদের তৃপ্তিতে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। মিষ্টি আম খেয়ে শিশুদের মুখেও ছিল মিষ্টি হাসি আর অনাবিল আনন্দ। ছোট ছোট এসব শিশুদের কথা চিন্তা করেই তাদের হাতে তুলে দেওয়া হয়নি আস্ত আম। আম ছিলে তা পরিষ্কার করে গ্লাসের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিনে নাই দিছে মজা নাকি? কত আম খেলে? এই যে একটাই দিছে। কতটা? কেমন মিষ্টি? মিষ্টি। তাই? কেমন মিষ্টি? সেই মিষ্টি। আম খাই না এখন। খাই না এখন তো তারা আসবে। লাইনে ছিলাম ঢাকা মাকা দিয়ে ডাক্তার কাছে দে। আর্থিক অসচ্ছলতার কারণে যাদের কাছে মৌসুমী ফলের স্বাদ অনেকটাই ব্যয়বহুল, তাদের জন্য এটি ছিল এক অনন্য আয়োজন। মজা লাগতেছে। তাই? এলাকে দুটো নিছো? হ্যাঁ। না, আমরা ফুটবলে আইছি 10-20 মিনিট আগে। শিশুদের মুখে মিষ্টি হাসি ফোটাতে এমন আয়োজন করা হয় সুপার শপ স্বপ্নের পক্ষ থেকে। মৌসুমী ফলের স্বাদ পৌঁছে দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।